নমস্কার। গল্পগুচ্ছর সাথে অর্পিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটি গল্পের সাথে। তাহলে চলুন শোনা যাক মনোজ বসুর লেখা ভূতের গল্প জামাই। যদি গল্পটি বলার সময় আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাদের এতটুকুনি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও একটি ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না। অনেক দিনের কথা, খুলনা অবধি নতুন রেল লাইন বসেছে। এক্সট্রা স্টেশন ঝিকরগাছি। শ্রাবণ মাস, সারাদিন ঝুপঝুপে বৃষ্টি। সন্ধ্যে থেকে একটুখানি ধরেছে। রাত্রি 8:30টায় কলকাতার ট্রেন ঝিকরগাছি এসে থামল। দুর্যোগে মোটে ভিড় নেই। জন 3-4 গাড়িতে উঠল। নামলো একটি মাত্র যুবা পুরুষ, নাম বিনোদ। কাছাকাছি সাদেপুর গ্রামের মাখনলাল করের জামাই। তার ছোট মেয়ে চঞ্চলার সঙ্গে বিয়ে হয়েছে বছর 2 আগে। পুনায় থাকে বিনোদ, মিলিটারিতে চাকরি করে। সম্প্রতি বাসা পেয়েছে, বউকে নতুন বাসায় নিয়ে যাবে। 1 সপ্তাহ ছুটি নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে। এরপর ভাদ্র মাস পড়ে যাবে। শ্বশুর শাশুড়ি তখন মেয়ে পাঠাবেন না, সেই জন্য তাড়াতাড়ি। স্টেশনে নেমে বিনোদ গেট পেরিয়ে বেরুলো। গেটে লোক নেই, কেউ টিকিটও চাইল না। তাকিয়ে তাকিয়ে দেখে কোনো দিকে জনমানব দেখা যায় না। আরও 2 মাসে শ্বশুরবাড়ি এসে গেছে, পথ মোটামুটি জানা, তবু ভালো করে স্টেশন মাস্টারের কাছে জিজ্ঞাসাবাদ করে নেবে। অফিস ঘরের দরজা ঝাঁকাচ্ছে। মাস্টার মশাই, মাস্টার মশাই। দরজা ভেতর থেকে বন্ধ, আলো জ্বলছে। স্টেশন মাস্টার আছেন অফিসে? সাড়া দিচ্ছেন না? শুনুন একটিবার, মাস্টার মশাই, ও মাস্টার মশাই। পয়েন্টসম্যান এলো হঠাৎ কোন দিক থেকে। গায়ে নীল কোট, তার উপর মোটা কম্বল জড়ানো। তা সত্ত্বেও হি হি করে কাঁপছে। বলে, ডাকেন কেন বাবু? মাস্টারমশাই জ্বরে বেহুশ। গাড়ির ছাড় গার্ড সাহেব আজ আমার কাছ থেকে নিয়ে নিল। উনি উঠতে পারবেন না, আমায় বলুন কি দরকার? সাদিপুর থেকে আমার জন্য পালকি আসার কথা, দেখতে পাচ্ছি নে তো। ভ্রুভঙ্গি করে পয়েন্টসম্যান বলে, পালকি চাচ্ছেন বাবু? বলি, পালকিটা বইবে কারা? বিয়ারা জুটবে কোথায়? ম্যালেরিয়ার নতুন আমদানি, ঘরে ঘরে মেয়েমর্দ, সকলের জ্বর। 1 বাটি বালতি রেঁধে দেবার মানুষ জোটে না, আপনার মাথায় পালকি শখ চাপলো এখন? হাঁসফাঁস করছিল লোকটা। বিনোদের সামনে সেইখানে মেজের ওপর বসে পড়ল। বলে, আগের লোকটা মারা গেল জ্বরে, পরশুদিন আমায় এই স্টেশনে পাঠালো। আমাকেও জ্বরে ধরেছে, কপালে কী আছে জানি নে। 2 মাসের মধ্যে বিনোদ শ্বশুরবাড়ির কোনো চিঠিপত্র পায়নি। মন বড় উতলা। স্টেশন মাস্টার পুরনো লোক, তিনি হয়তো খবরাখবর কিছু বলতে পারতেন। এ লোক একেবারে নতুন, একে জিজ্ঞেস করে লাভ নেই। সারাদিন খাওয়া হয়নি বিনোদের, বড় ক্লান্ত। একবার ভাবল রাত্রিটা স্টেশনে কাটিয়ে সকালবেলা বেরোবে, কিন্তু সামান্য পথ, মাইল 3-এর বেশি নয়। মশা ঝাঁকে ঝাঁকে এসে পড়েছে। যা গতিক, রাতের মধ্যে চোখ বুঝতে দেবে না। তার চেয়ে কোনো রকমে পথটুকু কাটিয়ে শ্বশুরবাড়ির খাটের ওপর গদিয়ান হয়ে পড়া ভালো। পথে নেমে পড়ল বিনোদ। হনহন করে চলছে। হাত ঘড়িতে 9টা, সন্ধে রাত্রির বলা যায়। এরই মধ্যে চারিদিক একেবারে নিশুতি। রাস্তার জল কলকল করে নালায় পড়ছে। ব্যাং ডাকছে গ্যাঙর গ্যাং। বাদুড়ের ঝাঁক উঠছে মাথার উপরে। চাঁদ দেখা দিল আকাশে। মেঘ ভাঙা ঘোলাটে জ্যোৎস্না, অধুরে কেয়াঝাড়। ছত্রাকার কেয়ার পাতার নিচে মানুষ যেন। মানুষটা কাঁটা বনের মধ্যে মোটা কেয়া গুড়ির ওপর আরামে পা ছড়িয়ে বসে আছে। স্টেশন থেকে বেরিয়ে এতক্ষণের মধ্যে এই প্রথম মানুষ। বিনোদ ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে, সাদিপুর মাখনলাল করের বাড়ি যাব, যাচ্ছি তো ঠিক? শঙ্খের মতো আওয়াজে মানুষটা জবাব দেয়, সাদিপুর যাবে তো এই দিকে চলে এসো, ডাকছি, আসছো না কেন? পথখোতা গভীর জঙ্গলের মধ্যে? পাগল নিশ্চয়ই, নয়তো রাত্রিবেলা ঘরবাড়ি ছেড়ে এমন জায়গায় কেন? মিলিটারি মানুষ বিনোদ, সে কিছু গ্রাহ্য করে না। নিরুত্তরে অন্যদিকে মুখ ফিরিয়ে আরও জোরে গটমট করে চলল। দীর্ঘ একটা খেজুর গাছ ঝড়ে বেঁকে গেছে, কাত হয়ে আছে সেটা রাস্তার উপরে। গাছটা আগেও দেখেছে, বিনোদের মনে পড়ল। ঠিক পথেই যাচ্ছে, তবে পথ হারায়নি।
যেইমাত্র গাছের নিচে আসা গাছটা নুয়ে এসে বিষম জোরে মাটিতে আছড়ে পড়ল। সঙ্গে সঙ্গে আবার আগের অবস্থা, তেমনি কাত হয়ে আছে রাস্তার উপর, আর যেন খলখল হাসি শুনতে পায় বাতাসে। বিনোদ ছুটে বেরোলো তাই রক্ষে, নইলে গাছ ঠিক মাথার উপর পড়তো, মাথা ফেটে চৌচির হয়ে যেত। অল্পের জন্য বেঁচে গেছে আজ। খুব খানিকটা গিয়ে পিছনে তাকায়, খেজুর গাছ যেমন তেমনই আছে, পাতা ঝিলমিল করছে জ্যোৎস্নায়। সাহসী মানুষ বিনোদ, প্যারেড করে, বন্দুক চালায়, ভাবছে চোখের ভুল। বোম্বে মেল আজ বড় লেট ছিল, হাওড়া স্টেশনে নেবেই শিয়ালদামুখো ছুটতে হলো। খাওয়া দাওয়াও হয়নি সমস্তটা দিন, খিদে তেষ্টায় অবসন্ন হয়ে মাথা ঘুরছে, আর এই সব সমস্ত জিনিস দেখছে, আসলে কিছুই না। শ্বশুরবাড়ি পৌঁছে গেল, অবস্থা ভালো এদের, পাকা কোঠা বাড়ি। বৈঠকখানাও অন্ধকার। শীতকালে বড়দিনের সময় বিনোদ এসেছিল, দিনরাত লোক গিজগিজ করতো তখন। রাত দুপুর অবধি পাশা খেলার হুল্লোড়। আজ কেউ নেই, সেটা হয়তো এই পয়েন্টসম্যানের মুখে যা শোনা গেল। জর্জারির মধ্যে আড্ডা দেওয়ার পুলক নেই মানুষের। বাড়ির কর্তারাও হয়তো জ্বরের তারসে ভিতর বাড়ির বিছানায় পড়ে কোঁকো করছেন। ভিতর বাড়ির দরজাটা হাঁ হাঁ করছে। জামাই ঢুকে গেল ভেতরে, বারান্দা দিয়ে যাচ্ছে শব্দ সারা করে, কাশছে। একজন কেউ বেরিয়ে আসুক। কি আশ্চর্য, গেলেন কোথায় সব? এই রকম ভাবছে, কোন দিক থেকে ঘোমটা দেওয়া এক বউ এসে সামনের উপর দাঁড়ালো। বিনোদ হকচকিয়ে যায়, তাড়াতাড়ি পরিচয় দিল, এবারে ছোট জামাই আমি, বিনোদ। খিলখিল খিলখিল উচ্ছ্বাসিত হাসি। হাসতে হাসতে ঘোমটা খুলে ফেলে চঞ্চলা। বিনোদের সঙ্গে এই মেয়ের বিয়ে হয়েছে। চঞ্চলা আগে আগে চলছে, মস্ত বড় বাড়ি, আরও কত বারান্দা, কত সিঁড়ি উঠান পার হয়ে চলল। একসময় বিনোদের সেই আগের প্রশ্ন করে, মানুষ দেখিনি, গেলেন কোথায় এরা সব? চঞ্চলা বলল, ঝিকরগাছি আমার এক পিসির বাড়ি, পিসির মেয়ের বিয়ে আজ, বাড়ি শুদ্ধ সেখানে চলে গেছেন। একবার ঢোক গিলে বলে, আমারও যাবার কথা, কিন্তু জ্বর থেকে উঠে সবে কাল অন্নপথ্য করেছি কি না। ঘরের মধ্যে এসে গেছে দুজনা। কুলঙ্গিতে প্রদীপ, প্রদীপের আলোয় বিনোদ চঞ্চলার দিকে ভালো করে তাকালো। অসুখ করেছিল চেহারায় তা বোঝা যায় না, আগে যেমন দেখে গেছে তেমনি। চঞ্চলার চেহারা ও স্বাস্থ্য চমৎকার। বিনোদ বলে, এত বড় বাড়ির মধ্যে একলা একটি প্রাণী, ভয় হচ্ছে না তোমার? একলা কেন হব, বুড়ো দারোয়ান আর গোবিন্দ চাকর রয়েছে, তারা বৈঠকখানায়, সৌদামিনী ঝিও আছে, শরীর খারাপ বলে সকাল সকাল শুয়ে পড়েছে, ডাক দিলে এসে পড়বে। পালঙ্কর বিছানায় চেপে বসে বিনোদ অভিমান ভরে বলে, আজ এসে পৌঁছবো, স্টেশনে পালকি রাখবার জন্য চিঠি দিয়েছিলাম, পালকি না জুটুক, স্টেশনে অন্তত বুড়ো দারোয়ানকে পাঠালে পারতে। চঞ্চলা ঘাড় নাড়ল, চিঠি পৌঁছয়নি, পৌঁছবার উপায়ও নেই, পোস্টমাস্টার পিয়ন দুটোই মারা গেছে, যে রানার ডাক বয়ে আনতো সেও নাকি নেই। সাংঘাতিক ম্যালেরিয়া, জর্জারি কাকে বলে এই অঞ্চলের লোক আগে জানতো না। পাথরে কোঁদা নীরের দেহ যেন মানুষের। রেল লাইন হয়ে অবধি এই কাণ্ড। গাংখালের মুখ বন্ধ করে রাস্তা বেঁধেছে, খানা ডোবা চারিদিকে, বর্ষার জল পড়তে না পড়তে নরক গুলজার, মানুষজন উজাড় হয়ে গেল। কথাবার্তার মধ্যে একসময় বিনোদ বলে, তোমার কাছে বলতে কি, সারাদিন ভাত জোটেনি, বিষম খিদে পেয়েছে, খিদের চোটে মুখে আমার কথা সরছে না, তাড়াতাড়ি চারটি ভাত ফুটিয়ে দিতে পারো তো দেখো। চঞ্চলা ব্যস্ত হয়ে পড়ল, ছি ছি, আগে বলতে হয়, চালে ডালে খিচুড়ি চাপিয়ে দিকে, তাড়াতাড়ি হবে, তরকারির হাঙ্গামায় যাব না, শুয়ে থাকো তুমি, বিশ্রাম করো, এসে ডাকবো তোমায়। চলে গেল চঞ্চলা, যেন উড়ে বেরিয়ে গেল পাখির মতো। এই ঘরটায় বিনোদ আগেও থেকে গেছে। পিছনে খিড়কির বাগান, কদম ফুল ফুটেছে, খোলা জানলায় মিষ্টি গন্ধ আসছে। কুলঙ্গির প্রদীপটা হঠাৎ দপদপ করে, আলো নাচে দেওয়ালে দেওয়ালে, চমক লাগে, অনেক লোকের আনাগোনা, যেন বাইরে ফিসফিস কথাবার্তা। কে রে, গোবিন্দ নাকি ওখানে? জবাব নেই। একা গোবিন্দ কিংবা দু চারজন মানুষ নয়, অনেক অনেক। বাড়ির সকলে নিমন্ত্রণে গেছে, এত লোক তবে কোথা থেকে আসে? উঁকি দিয়ে দেখলো জানলার বাইরে, জ্যোৎস্না উজ্জ্বল হয়েছে এখন, না কিছুই নয়। কিন্তু যেই মাত্র ভিতর দিকে সরে আসে, আবার সেই পাতার খসখসানি, চাপা গলায় শলা পরামর্শ।
উঠে গিয়ে বিনোদ দড়াম করে জানলার কপাট বন্ধ করল। একলা ঘরে গা ছমছম করছে। চঞ্চলার কাছে একথা বলা যাবে না, হাসবে, ঠাট্টা করবে। এই বীরপুরুষ তুমি, এই সাহস নিয়ে লড়াইয়ের পায়তারা কষে বেড়াও। তার চেয়ে কোথায় চঞ্চলা রান্নাঘরে খিচুড়ি চাপিয়েছে, চলে যাওয়া যাক সেখানে। রান্না চলবে আর গল্পও হবে দুজনায়। পা টিপে টিপে নিঃসাড়ে যাচ্ছে। হঠাৎ ঢুকে পড়ে চঞ্চলাকে চমকে দেবে। কিন্তু ওরে বাবা, কি সর্বনেশে কাণ্ড গো! রান্নাঘরে ঢুকতে গিয়ে বিনোদ পাথর হয়ে দাঁড়িয়ে যায়। রান্না করছে চঞ্চলা। উনুন জ্বালবার কাঠকুটো নেই বুঝি, সেই জন্য নিজের পা দুখানা ঢুকিয়ে দিয়েছে উনুনের ভিতর। দাউ দাউ করে পা জ্বলছে। উনুনের ওপর কড়াইতে খিচুড়ি ফুটছে টকবক করে। চঞ্চলা আঙুল দিয়ে একবার তুলে টিপে দেখছে সিদ্ধ হলো কি না। গরম খিচুড়ির মধ্যে ইচ্ছে মতো আঙুল ডুবিয়ে দিচ্ছে। পা জ্বলছে ওদিকে উনুনের ভিতরে। মশলা বাটবে, কোণের দিকে শিলনোড়া। চঞ্চলার ওঠবার জো নেই। পা তুললেই তো নিভে যাবে উনুন। তাই হাত বাড়ালো শিলনোড়া আনবার জন্য। হাত ক্রমেই লম্বা হচ্ছে, লম্বা হয়ে শিলনোড়া ধরল। তারপর ছোট হচ্ছে, হতে হতে আবার স্বাভাবিক আকারে এলো। কাছে এনে শিল পেতেছে। হাত লম্বা করে তখন তাকের উপরে মশলার ডালা নামিয়ে আনলো। এক জায়গায় বসে সমস্ত হচ্ছে। ঘটর ঘটর করে চঞ্চলা বাটনা বাটে এবার। বিনোদ রুদ্ধ নিঃশ্বাসে দেখে সব তাকিয়ে। পা দুটো খুঁটির মতো অনড় হয়ে গেছে, দেখছে এক দৃষ্টিতে। খিচুড়ি নামিয়ে চঞ্চলা থালায় ঢালে। পিঁড়ি পেতে ঠাই করল, জলের গ্লাস দিল পাশে। পাতিলেবুর কথা মনে হলো বুঝি এই সময়। জানলার গড়াত দিয়ে হাত বের করে দেয়। লম্বা হচ্ছে হাত, আরও আরও। হাত 50 তো হবেই। পাঁচিলের প্রান্তে পাতিলেবুর গাছ। বিনোদের দেখা আছে। ডান হাত সেই অবধি বাড়িয়ে পটপট করে গোটা চারেক লেবু ছিঁড়ে হাত আবার গুটিয়ে আনে। বটি পেতে লেবু কাটছে। হঠাৎ বিনোদ যেন সম্বিত ফিরে পায়। উঠে কি পড়ি ছুটেছে শ্বশুরবাড়ির বাইরে, একেবারে রাস্তার উপর। রাস্তা ধরে ছুটেছে। মানুষ দেখা যায় না, কিন্তু চারিদিক থেকে কলরব। বহু কণ্ঠে ডাকাডাকি করছে, পালাস কোথায়, দাঁড়া, ভালো তরে বলছি, দাঁড়িয়ে যা। খলখল করে হাসি। বাসতলার অন্ধকার। ছুটতে ছুটতে অন্ধকার কাটিয়ে বিনোদ ফাঁকায় এলো। কি আশ্চর্য, তার সামনে পিছনে ডায়ে বাঁয়ে চারিদিকে 4টে বউ। সে যত ছোটে, বউগুলোও ছোটে ততই। ছায়াকে যেমন ছেড়ে পালানো যায় না, তেমনি এরাও। সামনের বউটা একসময় থমকে দাঁড়ায়। গায়ের উপর বিনোদ হুমড়ি খেয়ে পড়ছিল। কোনো রকমই সামলে নিল। রক্ষা নেই, এইবারে ধরল। তাকিয়ে দেখে অন্য 3 বউও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। সামনের বউটা ঘুরে দাঁড়ায় বিনোদের দিকে। এতক্ষণে মুখের ঘোমটাটা তুলল। তার স্ত্রী চঞ্চলা রান্না করছিল যে বসে বসে। ডাইনে বাঁয়ে ও পেছনে বুক ঘুরিয়ে দেখে তারা সবাই ঘোমটা খুলেছে। চঞ্চলা সবাই, এক চঞ্চলা 4 জন হয়ে গেছে। পালাবার পথ নেই কোনো দিকে। বিনোদের গায়ে ঘাম দেখা দিয়েছে। 4 জনের 8খানা হাত অক্টোপাসের মতো টুটি চেপে ধরে বুঝিয়ে এইবার। হাতগুলো সত্যি লম্বা হচ্ছে একটু একটু করে, তার দিকে এগিয়ে আসছে। ফাঁকার মধ্যে বেঘরে প্রাণটা গেল। হায় ভগবান! চেতনা হারিয়ে বিনোদ পড়ে যায় আর কি পথের উপর। কিন্তু না, হাতের মুঠিতে গলা চেপে ধরে না। হাতের আঙুলে কোমল স্পর্শে তার দেহ সর্বাঙ্গ জুড়িয়ে গেল। চঞ্চলার চোখে জল। 4 জনের একসঙ্গে জল এসে গেছে চোখে। বলে, দেখো, একজন আমি 4 জন হয়ে 4 দিক থেকে ঠেকিয়ে নিয়ে এলাম। নয়তো রক্ষা ছিল না, প্রাণ নিয়ে ফিরে আসতে দিত না ওরা। বিনোদ বলে, ওরা কারা? চঞ্চলা বলে, আমি মরে গেছি, আমার ভাই বোন বাপ মা সবাই। মহামারীতে এত বড় গাঁয়ের মধ্যে একটি প্রাণীও বেঁচে নেই। বেঁচে থাকতে এখানকার মানুষ গাঁয়ের মধ্যে চোর ডাকাত ঢুকতে দিত না। মরার পরে তেমনই এখন জ্যান্ত মানুষ ঢুকতে দেয় না। ঢুকে পড়লে গলা টিপে মেরে দলের মধ্যে নিয়ে নেবে। তোমায় যে পারিনি সে কেবল আমার জন্যে। তুমি বেঁচে থাকো, শতেক পরমায়ু হোক। এই কম বয়সে কেন তুমি মরতে যাবে? হাঁপাচ্ছিল চঞ্চলা ছুটোছুটি ক্লান্তিতে। খানিক দম নিয়ে বলে, গোড়ায় পিছু পিছু আসছিলাম, কিন্তু ভরসা হলো না। সামনের দিক দিয়ে কিংবা ডাইনে বাঁয়ে কেউ এসে টপ করে যদি ধরে নেয়।
একজন চারজন হয়ে চতুর্দিক ঘিরে নিয়ে এসেছি, সে যে কি কষ্ট। আর ভয় নেই, সাদিপুরের সীমানা ছাড়িয়ে এসেছি, একটুখানি গিয়েই স্টেশন। চার বউ চারপাশ থেকে মাথা নুইয়ে চারখানা ডান হাত বের করে বিনোদের পায়ে ধুলো নিল। পলকের মধ্যে দেখে ফাঁকা মাঠের মধ্যে একলা সে দাঁড়িয়ে, কোনো দিকে কেউ নেই। আজ আমার গল্পটি এখানেই শেষ হলো। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। আর আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।